বেশ কয়েকদিন ধরে নিউজ চ্যানেল এবং বিভিন্ন জায়গায় অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে আমরা খুবই খারাপ ভিডিও দেখতে পাই। মিছিল নিয়ে যাওয়ার সময় উল্টো দিক থেকে এসে আমার বাসার মধ্যে ঢুকে, আমার বাবা একজন ব্যবসা করে, সে তার ব্যবসার প্রতিষ্ঠান, আমার ভাই একজন ডাক্তার, ছোট কাকার ছেলে, তার চেম্বারও আমাদের বাসার মধ্যে। এই ক্লিপসগুলো দেখে এটাই বোঝা যাচ্ছে যে বাংলাদেশে হিন্দুদের উপর যা অত্যাচার হচ্ছে সেটা সেখানকার আর্মি বা পুলিশ কোনো কিছুতেই এ ব্যাপারে হস্তক্ষেপ করছেন না। এমনকি সেখানে কিছু হিন্দুদের দোকান বাড়িঘর পুড়িয়ে ফেলেছে। শুধু তাই নয়, সেখানে পবিত্র মন্দিরেও আগুন লাগিয়ে দিয়েছে আর সেগুলিকে ধ্বংস করে দিচ্ছে। এর থেকে বড় ব্যাপার একজন হিন্দু ক্রিকেটার লিটন দাস, যার বাড়িঘর সবকিছু পুড়িয়ে ফেলছে। শুধু তাই নয়, এই নোংরা দেশের সোশ্যাল মিডিয়াতে এটাও দেখা যাচ্ছে যে হিন্দু মেয়েদের উপর শারীরিক দৈহিক অত্যাচার হচ্ছে, তাদেরকে বাড়ি থেকে টেনে নিয়ে এসে সবার সামনে মাস রেপ করা হচ্ছে। এমনকি এক কথায় বলা যায় বাংলাদেশের এখন হিন্দুদের বিরুদ্ধে। তো বন্ধুরা, এইসব কথা সোশ্যাল মিডিয়াতে উঠে আসছে, তো এটা কি সঠিক নাকি ভুল? আসুন দেখে নেওয়া যাক। এবার এইসব ঘটনা ঘটার পর ভারতীয় হিন্দুরা বাংলাদেশকে শেষ করে দিতে পারে সেটা বোঝা যাচ্ছে, কারণ এমন অনেক হিন্দু বাংলাদেশের মানুষদেরকে দেখলেই মেরে ফেলার চেষ্টা করছে। সেই কারণে তারা রাস্তায় পর্যন্ত নেমে পড়েছে। তবে এটাও কি সত্য কথা নাকি ভুল? কিন্তু এইসবের আগে বাংলাদেশ তো স্টুডেন্ট প্রোটেস্টের উপর কথা বলছিল, কিন্তু কিছুদিনের মধ্যে এরকম হিন্দুদের উপর অত্যাচার কেন? এছাড়া আমরা এই ব্যাপারটা নিয়েও চিন্তিত যে বিদেশ মন্ত্রী হোক বা প্রধানমন্ত্রী বাংলাদেশকে নিয়ে চিন্তিত, এটা তো বোঝা যাচ্ছে, কিন্তু তারা সেখানকার হিন্দুদের উপর অত্যাচারের কথা কোনো রকম বলছেন না। মেয়েদের উপর রেপকে শারীরিক মানসিক দিকটি তারা কিন্তু কোন রকম উন্মোচন করছেন না। তাহলে আসুন জেনে নি এই সব কিছু সত্য নাকি মিথ্যা। তাহলে এই সব কথার পরিপ্রেক্ষিতে বেশ কয়েকটা প্রশ্ন উঠে আসে। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার রেপ কেস কি হচ্ছে? যদি সেটা হ্যাঁ হয় তাহলে কেন? বাংলাদেশে হিন্দুরা অনুভব করছে যে তারা সবসময় বিপদে আছে? নাকি জামাতের মতো ইসলামিক দেশগুলি বাংলাদেশকে সম্পূর্ণরূপে দখল করে নিয়েছে? নাকি বাংলাদেশ সরকার সেখানে নতুন সরকার গঠন করে সেখানকার উত্তেজনা ঠিক করতে পারবে? আর কে এই মোহাম্মদ ইউনিস যে কিনা বাংলাদেশ শাসন করবে? আর সব থেকে বড় প্রশ্ন, বাংলাদেশি হিন্দু সমাজের জন্য ভারত কি পদক্ষেপ নেবে যার ফলে সেখানকার হিন্দুরা সুরক্ষিত থাকবে? আজকের এই ভিডিওতে এই সব প্রশ্নের উত্তর দেওয়া হবে, যা আপনাকে সঠিক রাস্তা দেখাতে সাহায্য করবে। আমি রাহুল, সত্যের পথে হাঁটতে আমি আপনাদের পাশে সর্বদাই আছি। 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যায়। পুলিশ যখন স্টুডেন্টদের উপর গুলি চালাতে শুরু করে দেয়, তার মানে বোঝাই যাচ্ছিল যে বাংলাদেশ আর ভালো থাকতে পারে না। তবে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশ চিরসুখে ফেটে পড়েছিল, কিন্তু সবাই ভেবেছিল শেখ হাসিনা এই সবকিছু একাই সামলে নেবে, কারণ তখন তার দেশে একটাই পার্টি ছিল আর সমস্ত পুলিশ প্রশাসন সবই তারই হাতে। হাসিনা সরকারের পতনের পর প্রায় 232 জন মানুষ মারা গিয়েছিল। তো প্রথম প্রশ্ন হলো, কাদের প্রাণ গেল এবং কেন? হিন্দুদের উপর অ্যাটাক শুরু হয়ে যায় 5ই আগস্টের পরই, কিন্তু আপনারা হয়তো এটা ভাবছেন সেখানকার আর্মিরা কি বা করছিল। আসলে যা পরিস্থিতি তৈরি হয়েছে সেখান থেকে দেখা যাচ্ছে সেখানকার আর্মির ক্যাপাসিটি অত তাড়াতাড়ি সব জায়গায় পৌঁছাতে পারেনি, আর সেটার জন্য 2 থেকে 3 দিন সময় লাগতো, যেটা তাদের কাছে একদমই ছিল না। তবে হ্যাঁ, এটাও শোনা যাচ্ছে যখন আওয়ামী লীগের লিডারদের উপর অত্যাচার করা হয় তখন কিছু হিন্দু লিডারদের উপরও আক্রমণ শুরু হয়। তবে হ্যাঁ, যাই হোক না কেন, এটা দেখা যাচ্ছে যে শুধু পলিটিক্স নয়, ধর্মীয় ভাবেও হিন্দুদেরকে অ্যাটাক করা হচ্ছে। অনেক জায়গায় এটাও শোনা যাচ্ছে যে হিন্দুদের ঘর বাড়ি সবকিছু লুট করে নিয়েছে, মন্দিরের সবকিছু নষ্ট করে দিয়েছে। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। বাংলাদেশি মাইনরিটি অর্থাৎ সংখ্যালঘু সংস্থার লিডার মহেন্দ্র কুমার নাথ বলছেন যে বাংলাদেশের এমন কোন ডিস্ট্রিক্ট বা এরিয়া নেই যেখানে হিন্দুদের উপর অত্যাচার করা হয়নি, যে বিশেষ করে হিন্দু ব্যবসায়ীদের বিরুদ্ধে বেশি করে অত্যাচার হচ্ছে। যেখানকার দিনারপুর এরিয়াতে 40টা হিন্দু সব লুট করা হয়েছে এবং সেগুলিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। আর মহেরপুরে 9 থেকে 10টা হিন্দু হাউসের উপর অ্যাটাক করা হয়েছে। কিন্তু এই কথাও ঠিক যে বাংলাদেশের মাইনরিটি সংস্থা বা সেখানকার কাগজপত্রের পত্রকাররা সঠিক খবর আমাদের কাছে দিতে পারছে না। কতজন হিন্দু এখনো পর্যন্ত মারা গেল, সেটা কমেছে নাকি বেড়েছে, তার কোনো কিছু খবরই কিন্তু পাওয়া যাচ্ছে না। না বাংলাদেশ সরকার না ভারত সরকার এ ব্যাপারে কারো মাথা ব্যথা নেই। এবার মেন ব্যাপার হলো, হামলাগুলো করছে কারা? দেখো, এই ব্যাপারটা কিন্তু কোনো রকমই ক্লিয়ার করা যাচ্ছে না, কারণ এই পরিস্থিতিতে এটা বোঝা অসম্ভব। তবে ইসলামিক অনেক পার্টি যেমন বিএনপি, জামাত, এইরকম ধরনের গোষ্ঠীগুলো এইরকম কাজকর্ম কিন্তু চালিয়ে যাচ্ছে, কিন্তু ওর সাথে কিছু কিছু লোক আওয়ামী লীগের উপরও ক্ষোভ দেখাচ্ছে। আর তারা বলতে চাইছে যে হিন্দুদের উপর আওয়ামী লীগের লোকেরাই বেশি অত্যাচার করছে, কারণ শেখ হাসিনা সরকারের সময় সংখ্যালঘুকে বেশি নিরাপত্তা দিয়েছে আর তাকে ছাড়া বাংলাদেশের কোনো উন্নতি হবে না। আর সেটা এই কারণেই বোঝা যাচ্ছে যে আবার যখন ভোট হবে শেখ হাসিনা বাংলায় এসে আবার লড়বে। তবে সবকিছুর মধ্যেই দুটো জিনিস সম্পূর্ণভাবে বিশ্লেষণ করা যায়। সো নাম্বার 1, প্রথমত বাংলাদেশ আর্মি ইজ নট অ্যাটাকিং হিন্দুস ডাইরেক্টলি, ইট ইজ ট্রাইং টু সেভ হিন্দু। বাংলাদেশে আর্মি ফোর্সের ক্ষমতা এখনো পর্যন্ত বিরাজমান। জানা যাচ্ছে 7ই আগস্ট সারিয়ানপুর নামে এক এলাকায় মনসাবাড়ি হিন্দু মন্দিরের উপর দুষ্কৃতীরা হামলা চালাইছিল এবং
সেই টেম্পেলের কমিউনিস্ট জেনারেল গোবিন্দ চক্রবর্তী বলেছেন যে তারা প্রত্যেকটা মন্দিরে ভাঙচুর চালানোর পর প্রত্যেকটা হিন্দুদের বাড়িঘর ভাঙতে আসে, তারা তৎক্ষণাৎ সেখান থেকে গিয়ে তাদেরকে উদ্ধার করে। তাহলে বোঝা যাচ্ছে যে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আর্মিরাও অনেক ভূমিকা পালন করছে, কিন্তু পরিস্থিতি এতটাই খারাপ যে আর্মি একা এই সবকিছু ঠিক রাখতে পারছে না। জওহর ডিস্ট্রিক্টের গোবিন্দ সাহা এবং সেখানকার হিন্দুদের উপর অ্যাটাক করা হয়, তাদের বাড়িঘর পুড়িয়ে ফেলা হয়। জওহর ডিস্ট্রিক্টের গোবিন্দ সাহা সেটা আর্মিদের বলার পর তারা দ্রুত সেখানে ফোর্স পাঠায়, কিন্তু সবকিছুর পর উদ্ধার হওয়া সত্ত্বেও গোবিন্দজি একটাই কথা বলছে যে তারা বাংলাদেশে কিন্তু সেফ নয়। এর কারণ একটাই, রাতে চুরি এবং হামলা কিন্তু কন্টিনিউয়াস চলছে, রাতের পর রাত, দিনের পর দিন, কিন্তু মানুষের ঘুম উড়ে গেছে। তবে এটা ঠিক এই সময় খুবই খারাপ ব্যাপার, আর এটা নিয়ে সন্দেহ নেই যে বাংলাদেশে হিন্দুরা এবং অন্যান্য মাইনরিটি গোষ্ঠীর জীবনযাপন ভালোই কষ্টের মধ্যে রয়েছে। এবার 2 নম্বর পয়েন্টে আলোচনা করা যেতে পারে যে ধর্মের নামে এবং কিছু ইনকাম করার জন্য বাংলাদেশের ঘটনাগুলি সোশ্যাল মিডিয়াতে আরো খারাপ করে দেখানোর চেষ্টা করছে। আর আপনিও ভাবছেন যে সোশ্যাল মিডিয়াতে যেগুলো দেখাচ্ছে সেগুলি বাংলাদেশের সম্পূর্ণ সঠিক ঘটনা, যে এখানে হিন্দুদের দোকানের উপর অত্যাচার করা হচ্ছে এবং সেটা ভেঙে ফেলা হচ্ছে, কিন্তু এটা একটা হিন্দু নয়, মুসলিমদের দোকান, যে কিনা শেখ হাসিনার খুবই কাছের লোক। আসলে এখানে এই ফুটেজে দেখা যাচ্ছে যে দোকানের মধ্যে আগুন লেগে গেছে, হয়তো সেটা সম্পূর্ণ সঠিক, কিন্তু এটা প্লাস্টিকের দোকানের দুর্ঘটনার জন্য আগুনটি লেগেছে। এটা তো 100% সঠিক যে হিন্দু টেম্পেলের ওপর অত্যাচার হচ্ছে, কিন্তু আপনাকে দেখানো হচ্ছে রাজ প্যালেসের কফি শপের একটা ছবি যেখানে কিনা আগুন লেগে গেছে, কিন্তু সবাই ভাবছে এটা হলো একটি হিন্দুদের মন্দির। এখানে একটা ক্রিকেটারের ঘরে আগুন জ্বলছে, হ্যাঁ এই কথাটাও হয়তো সঠিক, কিন্তু এটা হিন্দু ক্রিকেটার লিটন দাসের বাড়ি একদমই নয়। এই ঘরটি বাংলাদেশ ক্রিকেট টিমের ক্যাপ্টেন মাসনাব মুর্তাজার ঘর, যেটা এখন জ্বলছে, যে কিনা হাসিনা সরকারের সাথে সম্পূর্ণভাবে যুক্ত ছিল এবং সে সংসদে এসে 2 বার ইলেকশন লড়েছিলেন। আর অনেক ক্ষেত্রে এটাও দেখা গেছে যে মহিলাদের উপর রেপ কেসের মতো ঘটনাগুলি ঘটেছে, তবে এর মধ্যে অবশ্যই কিছু সত্য আছে, তবে বেশিরভাগ ক্লিপসগুলি হলো ফেক বা মিথ্যা। এবার একটা খবর মৌলভীবাজার থেকে আসছে, যেই খবরটা সম্পূর্ণ রিসেন্ট ঘটেছে, কিন্তু প্রবলেম একটাই যে এটা কিন্তু কোনো হিন্দু পরিবার নয়, এটা হলো একটি মুসলিম পরিবার। এখানে যে লোকটিকে জলে ডুবে মারার চেষ্টা করছে সে একজন মুসলিম, আর সে ওখানকার মিউনিসিপ্যালিটির আওয়ামী লীগের সদস্য। হ্যাঁ হয়তো কোনো মানুষকে এরকম ভাবে মারা উচিত নয়, কিন্তু এটাও ফেক নিউজ যে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে। আবার এখানে এই মেয়েটিকে মুখ বেঁধে ফেলে রাখা হয়েছে, কিন্তু এটা দর্শন শুধুমাত্র। আসলে এই মেয়েটি নিজেই এরকম সেজে মানুষকে সঠিক শিক্ষার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এখানে এআই জেনারেটেড ইমেজও দেখানো হচ্ছে, তবে বাস্তবে কিন্তু হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে বাংলাদেশে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে সেটা একটু বড়জড় ভাবে দেখানো হচ্ছে।